আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সালমান একাই 25,000 কোটি টাকা নিয়ে ফোকলা করেন জনতা ব্যাংক। জাতির ঘাড়ে হাসিনা সরকারের ঋণের চাপ, সমাধানের উপায় খুঁজছে অন্তর্বর্তী সরকার। আমরা এগুলো রিভিউ করছি, দেখছি এবং উই আর অ্যাওয়্যার অফ দ্যাট। এটা আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, এখানে বাংলাদেশ ব্যাংক ইজ অল ইনভলভ। গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সমন্বয়করা। লাল ফিতার দৌরাত্মে সেবা বিঘ্নের অভিযোগ সার্জিসের। ভিজিটার বেশি হলে এখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে। যে ভাই বোনেরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। শেখ হাসিনা হস্তক্ষেপ করে বন্ধ করেন ত্বকী হত্যার তদন্ত। আজমেরী ওসমান, অয়ন ওসমানদের সম্পৃক্ততা বেরিয়ে আসায় থামানো হয় র্যাবকে। মনে পড়ে যে থাকলে ওর জীবনটা এখন আরেকটা পর্যায়ে যেত। র্যাবের সেই সময় যারা কর্মকর্তা ছিলেন, আজমেরী ওসমানের টর্চার সেলে তারা অভিযান চালায়, তখন শেখ হাসিনা তাদের বলেন যে এটা বন্ধ রাখেন। আয়নাঘরের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মাইকেল চাকমা। ভয়াবহ নির্যাতনের কথা ভেবে এখনো আটকে ওঠেন তিনি। রুমগুলোতে একটু আলো ঢোকে না, বাইরের কোনো আলো ঢোকে না, একদম অন্ধকার। সবজি মাছ মাংস রান্না করে মানে মুখে দেওয়া যায় না জালে, মানে আমি বললেও আরও বেশি দেয়। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টে চলছে শুনানি। বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। কাল বিসিবির জরুরি বোর্ড সভা। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নির্বাচিত হতে পারেন নতুন সভাপতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ একাই ফোকলা করে দিয়েছে জনতা ব্যাংকে। গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে হাতিয়ে নেওয়া হয় 25,000 কোটি টাকা। মানা হয়নি একক ঋণ গ্রহীতার সীমাও। বিপুল অর্থ করায়ত্তে আনতে এক মাসেই খোলা হয় 8টি নতুন কোম্পানিও। বাধা না দিয়ে উল্টো অনিয়মে সহায়তা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। অর্থনীতিবিদরা বলছেন নিয়ম লঙ্ঘন করে দেয়া এই অর্থ ফেরত আনা কঠিন। ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িয়ে আছে বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই নিয়েছে 25,000 কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের 1/4 বেশি। লঙ্ঘন করা হয়েছে একক ঋণ গ্রহীতার সীমাও। এসব ঋণের বড় অংশ এখন খেলাফি হওয়ার পথে। ঝুঁকিতে পড়েছে জনতা ব্যাংকও। জনতা ব্যাংক তো একসময় ভালো ব্যাংক ছিল, এখন এটা এত খারাপ হয়েছে এটাকে রিপেয়ার করা ডিফিকাল্ট হবে। এক গোষ্ঠী তো 30,000 কোটি টাকা নিয়েছে। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার বলতে একটা লিমিট দেওয়া আছে, সেটা ব্যত্যয় ঘটাইছে। এটা দিছে, চাপ সৃষ্টি করছে, এমডি ওকে করছে, গভর্নর ওকে করছে। প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে ব্যাংকিং নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তারা তাদের মতোভাবে যথেচ্ছভাবে ব্যাংক থেকে টাকা নিয়েছেন। এই যে ব্যাংকিং কালচারকে মানে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এটি আসলে একটা বড় ধরনের অপরাধ। 2015 সালে বেক্সিমকো গ্রুপের ঋণ ছিল 2,000 কোটি টাকার কিছু বেশি। 2020 সালে তা বেড়ে দাঁড়ায় 6,500 কোটিতে। পরের 3.5 বছরে ঋণ বেড়েছে প্রায় 19,000 কোটি টাকা। ঋণ নিতে 1 বছরে নতুন কোম্পানি খুলেছে 9টি, এর মধ্যে 1 মাসেই খোলা হয় 8টি। প্রভাব খাটিয়ে এসব নতুন কোম্পানির নামেও ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। পেপার বেসড কোম্পানি তৈরি করা, তার মাধ্যমে টাকা উত্তোলন করা এবং সেইটির ক্ষেত্রে ব্যাংকের বোর্ড যে ধরনের অনুশাসন দেওয়া দরকার ছিল সেটি না মানা, এই যে বিভিন্নমুখী অনিয়ম যেগুলো হয়, যে একটি সুনির্দিষ্ট রূপরেখার আলোকে এই অনিয়মগুলো আসলে তদন্ত দরকার। যারা ঋণ দিছে তারা না এটার জবাবদিহি করা উচিত, যে কোম্পানি নতুন সৃষ্টি হয়েছে যার কোনো ইনকাম নেই তুমি দাও কেন? সব ব্যবসা একসঙ্গে ভ্যালুয়েশন করলে ঋণের সমান হবে কিনা? যারা দিছে
আপনি দিলেন কি, এত টাকা দিবেন কেন? সিঙ্গেল বড়োয়ার এক্সিট করছে, হয় এটা তো বোর্ডের ধরা উচিত ছিল। মেয়াদ উত্তীর্ণ হলেও খেলাপি করা হয়নি বেক্সিমকোর ঋণ, পুনঃতফসিল করা হয়েছে দফায় দফায়। এরপরও বেক্সিমকোর ঋণে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম বন্ধ না করে ব্যাংক লুটপাটে সহযোগিতা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকও আসলে বিভিন্নভাবে অনিয়মে জড়িত হয়ে পড়েছে। সুতরাং আমরা এখন যে আলোচনাগুলো করছি ব্যাংকগুলোর দুর্বলতা, সেই ব্যাংক দুর্বলতার একটা দায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং এর গভর্নর বা পরিচালনা বোর্ডের উপরও যায়। নিয়ম লঙ্ঘন করে নেওয়া বেক্সিমকো গ্রুপের ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত দেশ অর্থনীতির জন্য যা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, সরকার বিষয়টিকে সমন্বয়ের চেষ্টা করছে। এরই মধ্যে চীন ও কানাডার কাছে সহায়তার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, চীনের কাছ থেকে $4 বিলিয়ন পাওয়ার কথা রয়েছে, $7 বিলিয়ন সহায়তার কথা জানিয়েছে চীন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 1,000 কোটি টাকার নোট বাতিলের 1,000 টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই সরকারের। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, বরং আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না শারিয়া? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবো কোনো একটু কত 20 বছর, এটা ডিফিকাল্ট। তার কারণ তাদের সাথে আলাপ করতে নতুন প্রজেক্ট না, প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করি। দর্শক, সচিবালয়ে ঋণ নিয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা, সেখানে রয়েছেন আমার সহকর্মী নুরনবী সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। আর নুরনবী, তিনি ঋণের বিষয়ে আর কি বলেছেন এবং কিভাবে সমন্বয় করা হবে এই ব্যাপারে যদি জানাবেন আমাদেরকে। ঋণের বিষয়ে তিনি যেটি বলেছেন, 18 লাখ কোটি টাকার মতো প্রায় ঋণ রয়েছে। এটি জাতির জন্য অনেক বোঝা এবং সরকারের সামনে বড় একটি চ্যালেঞ্জ এবং প্রেশার হিসেবে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন কিভাবে সমন্বয় করা যায় সেটা আসলে শুধু অর্থ মন্ত্রণালয়ের বিষয় নয়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনার বিষয়। বাইরের যে চুক্তিগুলো সম্পন্ন হয়েছে সে বিষয়গুলো কিভাবে এটাকে টিকে রাখা হবে না বাতিল করা হবে সেটিও সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত লাগবে। চীনের রাষ্ট্রদূত এবং কানাডিয়ান হাই কমিশনার দুজনই সেখানে দেখা করেছেন এবং তাদেরকে অবহিত করা হয়েছে দেশে ব্যবসার যে পরিবেশ, অর্থনৈতিক যে পরিবেশ, স্থিতিশীলতা আসবে, শৃঙ্খলা আসবে, সেখানে বিনিয়োগে সহায়তা করার জন্য কথা বলা হয়েছে। এছাড়া চীনের কাছ থেকে বাংলাদেশ $4 বিলিয়ন পায়, চীন পায় বাংলাদেশের কাছ থেকে। আর বাংলাদেশ প্রত্যাশা করেছিল $7 বিলিয়ন সহায়তা বা ঋণ পাওয়া যাবে। তো এই ঋণের যে $4 বিলিয়ন যেটি রয়েছে বাংলাদেশকে পরিশোধ করতে হবে, সেই পরিশোধের সময়সীমা সমন্বয় করার জন্য কিন্তু তারা বলেছে, অর্থাৎ বাড়ানোর কথা বলেছেন। অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন করা হয়েছিল বাজারে একটি বিষয় প্রচলিত রয়েছে যে 1,000 টাকা নোট বাতিল করা হয়েছে কিনা, সেই বিষয়ে তিনি বলেছেন না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটা নিছকই গুজব। এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু সেটি বলা হয়েছে। আর অর্থ উপদেষ্টা বলেছেন যে আগের সরকার যে অন্যায়গুলো করেছিল অর্থ খাতে, অর্থ সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়গুলো তো আসলে এই মুহূর্তে সমাধান করা খুব কঠিন। তবে আস্তে ধীরে কিভাবে মোকাবেলা করা যায়, এইগুলো সমন্বয় করা যায়, সমাধান কিভাবে করা যায়, জনগণের ঘাড়ে যেন নতুন করে চাপ প্রয়োগ না হয়, সেই বিষয়গুলো খেয়াল রেখেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেছেন যে ব্যাধিগুলো তারা জেনেছেন এবং এই সমাধান সামগ্রিকভাবে নিতে হবে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ লাগবে। সবকিছু মিলিয়ে আগামী দিনে কিভাবে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যায় অর্থ খাতে, সে বিষয়টি কিন্তু এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। ইশতাক, ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার, তবে আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে ঘুরে দেখেন আহতদের, খোঁজ নেন তাদের চিকিৎসায়। আহতদের পাশাপাশি কথা বলেন তাদের স্বজনদের সাথেও। বিভিন্ন সমস্যার বিষয়ে হাসপাতাল পরিচালকের সাথেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার। আপনাদের কাছে একটা অনুরোধ, জি স্যার, আপনারা এখানে ভিজিটার যেন কম হয়, এইটার একটা ব্যবস্থা করুন। এই মেসেজটা আপনারা দিয়ে দেবেন, এখানে যেন ভিজিটার কম হয়। যেহেতু যদি ভিজিটার বেশি হলে এখানে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং
এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে তাদের। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপে রাখবে ছাত্র সমাজ, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে ভর্তি 140 জন আহতকে দেখতে যান তিনি। এ সময় বলেন, আহতরা এখন পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না। অভিযোগ, লালফিতার দৌরাত্মে সরকারি সহায়তায় বিলম্বিত হচ্ছে, তাই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সাথে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। এ সময় MH গ্লোবাল গ্রুপ আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। আমাদের এখন আমরা মনে করি যে নৈতিক এবং প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে হসপিটালগুলোতে যাওয়া। যে ভাই বোনরা আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। আজই আদালতে তোলা হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে। সোমবার সন্ধ্যায় বারিধারা DOHS থেকে গ্রেফতার করে তাকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সহকর্মী রাব্বি সিদ্দিকী রয়েছেন সেখানে, তার কাছে জানার চেষ্টা করব। রাব্বি, দীপু মনিকে কখন নাগাদ আদালতে তোলার জন্য ডিবি কার্যালয় থেকে বের করা হতে পারে এবং এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এবং সেই সঙ্গে সাবেক ক্রীড়া উপমন্ত্রী, এই দুজনই কিন্তু ডিবি কার্যালয়ে আছেন এবং তাদেরকে আজকে সন্ধ্যার মধ্যে, আইনি বাধ্যবাধকতা যেহেতু আছে তাই সন্ধ্যার মধ্যেই তাদেরকে ডিবি কার্যালয় থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হবে। এরই মধ্যে মোহাম্মদপুর থানার যে মামলায় এই দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি হত্যা মামলা এবং সেই মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ এবং সেই রিমান্ড শুনানি আজকেই হবে। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, মূলত এই যে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, হত্যা এবং এই হত্যার সঙ্গে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, সেই সঙ্গে এই আরও যারা গ্রেফতার হয়েছেন তাদের অনেকেরই সংশ্লিষ্টতা আছে এবং সে কারণেই কিন্তু এই রিমান্ড। এরই মধ্যে কিন্তু ইসরাত, আপনি জানেন যে এই ডিবি কার্যালয়ে আওয়ামী লীগেরই প্রভাবশালী মন্ত্রী, আপনি জানেন আইনমন্ত্রী তিনি এবং সেই সঙ্গে সালমান এফ রহমান, ICT প্রতিমন্ত্রী সহ আরও বেশ কয়েকজন ডিবির কার্যালয়ে আছেন, পুলিশি রিমান্ডে আছেন এবং তাদের রিমান্ড 10 দিনের ছিল। এক্ষেত্রে আজকেও দীপু মনি এবং আরিফ খান জয় তাদেরকেও 10 দিনের রিমান্ড আবেদন করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে কখন নেবে সেটি জানার জন্য আমরা এখানে অবস্থান নিয়ে আছি। ধারণা করা হচ্ছে যে 3টার পর তাদেরকে CMM কোর্টে তোলা হতে পারে। ইসরাত। রাব্বি, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জের আলোচিত কলেজ ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় উঠে আসে প্রভাবশালী ওসমান পরিবারের নাম। এরপরে তৎকালীন সরকার প্রধানের নির্দেশে তদন্ত বন্ধ করে দেয় র্যাব। এমন অভিযোগ এনে ত্বকীর বাবা জানিয়েছেন, বিচার চেয়ে উল্টো 7 মামলার আসামি হয়েছেন তিনি। কিভাবে এই চাঞ্চল্যকর মামলা থেকে আসামিদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সেই গল্পই জানাচ্ছেন হাবিব রহমান। ছবি তুলেছেন তানভীর মিজান। 2013 সালের 6 মার্চ দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন ত্বকী। এর একদিন পরই বের হয় ত্বকীর A-level পরীক্ষার ফলাফল। পদার্থবিজ্ঞানে 300 নম্বরের মধ্যে 297 নম্বর পেয়েছিল ত্বকী, যা সারা দেশে সর্বোচ্চ। ছেলের এমন সাফল্য গত এক যুগে এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি মা রৌনক রেহানা। এখন এটা করতো, থাকলে ওইটা করতো, বা আজকে হয়তো লাইফটাকে এইভাবে এনজয় করতো, সেগুলোই তো মনে পড়ে যে এইভাবে যে এত অল্প বয়সে চলে যাবে, এটা তো আর সেটাই মনে পড়ে যে থাকলে ওর জীবনটা এখন আরেকটা পর্যায়ে যেত। কখন কোথায় টাইম দাও, আমরা খেলবো। ছেলে হত্যার আসামিদের নাম যখন সামনে আসতে থাকে ঠিক তখনই থমকে যায় তদন্ত বন্ধে তদবির আসতে থাকে রাষ্ট্র পর্যায় থেকে। যে র্যাব, তারা খুবই আন্তরিকভাবে এই মামলাটা কাজ করে। র্যাবের সেই সময়ে যারা কর্মকর্তা ছিলেন তারা 2 জনের 164 ধারায় জবানবন্দি নেয়
এবং আকবরী ওসমানের টর্চার সেলে তারা অভিযান চালায়। শেখ হাসিনার সংসদে দাঁড়িয়ে বলেন যে ওসমান পরিবারকে আমি দেখে রাখব। র্যাবের ডিজি যিনি ছিলেন, এডিজি যিনি ছিলেন, তাদেরকে পিএম ডেকে নেন। তখন শেখ হাসিনা তাদের বলেন যে এটা বন্ধ রাখেন। সত্যি কি ঘটেছিল সেই সময়? র্যাবের তদন্তই বা কেন থমকে গিয়েছিল সেটি জানতে অনুসন্ধানে নেমে পাওয়া যায় বেশ কিছু নথিপত্র। র্যাবের হাতে গ্রেফতার হওয়া খুনিদের একজন সুলতান শওকত ভ্রমর। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন, আমি আজমেরী ওসমানের অফিস উইনার ফ্যাশনে যাই বিকালে। তারপর রাজীব ও কালাম তকিকে আজমেরীর রুমে নিয়ে যায়। আজমেরী ওসমান কালামকে বলেন, সব শেষ, তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার এবং তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন র্যাব 11-র তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। আজমেরী ওসমানের টর্চার সেল উইনার ফ্যাশনে অভিযানের কিছুদিন পরই বদলি করা হয় র্যাবের এই কর্মকর্তাকে। এটা কিন্তু জাহাঙ্গীর করে, এই যে ভ্রমরকে গ্রেপ্তার করা এই সেই, এবং এই যে 64 ধারায় যে জবানবন্দি নেওয়াটার আগের দিন শামীম ওসমান বলছিল জাহাঙ্গীর বিএনপি করে এবং জাহাঙ্গীর এই জন্য আমাদের বিরুদ্ধে এইভাবে সেখানে উঠে পড়ে লেগেছে। যে বিষয়টা দাবি জানাই, দ্রুত এই শামীম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমান এদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক। এ পর্যন্ত আদালতের কাছে 70 বার সময় চেয়েও তদন্ত শেষ করতে পারেনি র্যাব। এখন আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই যে যেখানে আমাদের শুধুমাত্র র্যাব 11 নয়, র্যাব হেডকোয়ার্টারের যে ইনভেস্টিগেশন উইং আছে তারাও এখানে সহায়তা করছেন এই তদন্তে, এবং আমরা আশা করছি খুব দ্রুততার সহিতই আমরা এটার রিপোর্ট প্রদান করতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা ত্বকির বাবা মায়ের। হাবিব রহমান, যমুনা নিউজ, ঢাকা। 5 বছর 4 মাস পর দেখেছেন সূর্যের আলো। যেখানে ছিলেন সেখানে বেঁচে থাকাই মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক। 1 ফোঁটা আলো ঢোকার জায়গা নেই কক্ষে। ফ্যানে হয় কান ফাটানো বিকট আওয়াজ। না চাইলেও কড়া ঝাল মেশানো হতো খাবারে। গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পেয়ে যমুনা টেলিভিশনকে এমন সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন মাইকেল চাকমা। 2019 সালের 9 জানুয়ারি গুম হবার পর 7 আগস্ট মুক্তি পান তিনি। এসআর আলীর ক্যামেরায় রাশেদ নিজামের রিপোর্টে বিস্তারিত। হঠাৎ করে পাল্টে গেল সবকিছু। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর একে একে ফিরে আসতে শুরু করলেন নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলো। বছরের পর বছর ধরে যে পরিবারগুলো আশায় বুক বেঁধেছিল প্রিয়জনের ফিরে আসার, তাদের স্বপ্ন সত্যি হতে শুরু করলো। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে নিখোঁজ হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। ওই সময় দেশ জুড়ে আলোচিত ঘটনার মধ্যে এটি ছিল অন্যতম। এই যে চোখ বেঁধে দিল, আমি আর ওখানে কিছু আর 5 বছর 3 মাসে আর কোনো আলো দেখিনি, আর আলো বাতাসের দেখা মেলেনি আমার। 5 বছর 4 মাস পর সেই মাইকেলই জীবিত ফিরে এলেন স্বজনের মাঝে। তাহলে কোথায়, কেমন ছিলেন তিনি? প্রায় 1.5 মাস পর্যন্ত আমি শুধু ভাত খেয়েছি, ভাত, বিশ্বাস করবেন না আপনি। আমি শুধু ওই তরকারি খাওয়া যেত না, এমন জাল করে তারা, এমন মানে রেড চিলি পাউডার ইউজ করে, একদম দেখতে লাল হয়ে যায়। সবজি, মাছ, মাংস রান্না করে, মানে মুখে দেওয়া যায় না জালে, মানে আমি বললেও আরও বেশি দেয়। আমি যদি বলি জাল খেতে পারি না, আরও বেশি জাল করে দেয়। এভাবে অনেক কষ্ট দিয়েছে খাবার নিয়ে তারা আমাকে। রাজধানীতে যখন মাইকেলের সঙ্গে যমুনা টেলিভিশনের আলাপ হয় তখনও কাটেনি তার ভয়। কণ্ঠে সেই ভয়ানক রাতগুলোর বর্ণনা। লাইনের রুমগুলোতে একটু আলো ঢুকে না, বাইরের কোনো আলো ঢুকে না, একদম অন্ধকার। তো এরকম, আর বাতাস তো ঢোকার কোনো সিস্টেমই নাই, সব তো একদম জানালা কিছু নাই। ফ্যানগুলো, মোটরগুলো বড় বড়, অনেক বড় শব্দ করে, একেবারে থাকা যায় না, ঘুমানো যায় না। এটা হচ্ছে তাদের অত্যাচারের একটা সিস্টেম। আর কোনো সময় তারা ঘুমাতে দেয় না। ওই আপনি যখন ঘুমাবেন তখন থালা, ওই থালা যে লাগায় এটা এসে এরকম করে বাড়ি মারবে ওই লোহার যে দরজায়, শব্দ হবে, আপনি দেখবেন একদম দৌড় মেরে চলে যাবে। আবার তার মতো আরও অনেকের সাথেই গোপন বন্দিশালায় দেখা হয়েছিল মাইকেলের। অন্য একটা জায়গায় নিল, ওখানে গিয়ে দেখলাম এক লোক ফ্লোরে শোয়া অবস্থায়। তো তাকে আমি জিজ্ঞেস করলাম
তার নাম কি, সে বলছে আমার নাম সাইদুল, বাড়ি কোটায় আপনার রংপুর। রমজানের পরে সরকারি ছুটি শেষ হওয়ার পরই সেদিন রবিবার 12 কি 13 তারিখ, তো তাকে বললাম ভাই একটু আপনি তো সার্ভ হবেন নিশ্চয়, বাড়িতে একটু ফোন করে দিবেন। তাকে আমি বাড়ির নাম্বারটা মুখস্থ করিয়ে দিলাম, অনেকবার বলে সে মুখস্থ করে নিল নাম্বারটা, কিন্তু মাঝখানে একটা নাম্বার আমি ভুল করলাম, 232 জায়গায় বলেছিলাম 323। এই মিস্টেকটা করলাম, মিস্টেক না করলে আমার পরিবার জানতো আমি ওখানে আছি। তারপর সে চলে যাওয়ার পর তারপর দিন আরও এক লোককে আমার রুমে আনলো। এমনকি যেদিন মুক্তি পান সেদিনও জানতেন না পরিবারের কাছে ফিরছেন তিনি। সময়টা সম্ভবত 3টার দিকে হবে, রাত 3টা। তো এক লোক আসলো, ওই অবস্থায় আমার লুঙ্গি পরা গেঞ্জি পরা সব বেড়ে দিল, ইয়ে করলো, তারপর নিয়ে গিয়ে আমি গাড়িতে উঠালো। তারপরে ওই সামনে বসা লোকটা আমাকে বলছে তুমি কি নাস্তা খেয়েছো আজকে? আমি বললাম না। বলছে হ্যাঁ আমরা তোমাকে এখন ছেড়ে দেবো, কিছুক্ষণ পর তুমি মুক্তি পাবা, বাড়িতে গিয়ে লাঞ্চ করবা। ওর কোথাও ননসেন্স মনে হচ্ছিল আমার। উঁচু ছিল জায়গাটা, পাহাড় বোঝা যাচ্ছে, একটু উঁচু পাহাড়ি এলাকা। তো বসলাম, তারপরে শুয়ে পড়ো, আমি শুয়ে পড়লাম। বললো এখান থেকে তুমি উঠবা না আধা ঘন্টা আগে, আর ওখানে বলছে সে উঠলে আমি গুলি করবো, আধা ঘন্টা আগে তুমি উঠবা না। বলছে তুমি আধা ঘন্টা পরে এইটা খুলবা, তারপর চলে যাবা, চোখ টোক খুলে। বলছে খুলতে পারবো। রাশেদ নিজাম, যমুনা টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস কর্মী সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নিহতের ভাই। সকালে ঢাকার সিএমএম কোর্টে তিনি মামলার আবেদন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণের অপসারিত মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মামলায় আসামি করা হয়েছে। এর আগে সোমবার ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে আরও 2টি হত্যা মামলা হয়েছে। গেল 7 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 20টি মামলা হলো। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে 3টি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে আজ এই আদেশ দেন। সোমবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুঁইয়া রিটটি দায়ের করেন। এছাড়া রিটের যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নামেও পরিবর্তন চাওয়া হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সাথে বিদেশে পাচারকৃত 11 লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। স্বৈরাচারকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্র গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে থেকে ষড়যন্ত্র করছে। বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা তাদের অন্তর্ভুক্তিতে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে নতুন একাডেমিক ভবনের মূল ফটকের সামনে তারা জড়ো হয়। এ সময় অধ্যক্ষ ডক্টর সাহেনা আক্তারের পদত্যাগের 6টি দাবিতে স্লোগান দিতে থাকে সবাই। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অধ্যক্ষ। শুধু তাই নয়, ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে করেছেন শান্তি সমাবেশ। আন্দোলনে অংশ নিলে হল থেকে বের করা এবং মামলার হুমকিও দিয়েছিলেন ডক্টর সাহেনা। দ্রুত দাবি মেনে পদত্যাগের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।
নিষিদ্ধের ঘোষণা দিলেও ক্যাম্পাসে এবং হোস্টেলে কিন্তু অনেকে রাজনীতি করে আসছে, কিন্তু এটা জানা সত্ত্বেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রিন্সিপালকে আমাদের এই যে দাবির স্মারকলিপি আমরা পাঠিয়েছি, কিন্তু উনি কোনো রেসপন্স করেননি। দেশের সব বিশ্ববিদ্যালয় খুললেও কাটেনি অচলাবস্থা। সকাল থেকে শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছেন, সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরাও। রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। সব বিভাগে পুরো দমে ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগের চেয়ারম্যানের সাথে আলোচনা করে দ্রুত ক্লাস নেয়ার বিষয়ে অনুরোধ জানানো হবে। একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তেও। কিছু বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থীরা উপস্থিতি কমই দেখা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে নেই শিক্ষার্থীরা, চলছে না ক্লাস ও পরীক্ষা। সিন্ডিকেটের মাধ্যমে শূন্য পদগুলোয় নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করায় সেখানেও একই অবস্থা। খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু 25 আগস্ট থেকে। গণহত্যায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নানা ধরনের মরণাস্ত্র ব্যবহার করেছে। সেগুলোর উৎস খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান লিটন। দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আয়োজনে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি বলেন, এদেশের মানুষের প্রতি বহু অবিচার হয়েছে, জাতিকে মুক্ত করার সময় এসেছে। দাবি তোলেন সব ঘটনার বিচারের, ন্যায় বিচারের স্বার্থে গুম, খুন, নিহতের সঠিক সংখ্যা বের করতে হবে। নূর খান বলেন, নির্যাতনে ব্যবহৃত গোপন বন্দিশালা চিহ্নিত করে ভেঙে ফেলতে হবে সেসব। জানান, গণহত্যায় রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছে তাদেরও বিচার হওয়া দরকার। এইবার ছাত্র রাজনৈতিক দল, বিএনপি, জামাত, অন্যান্য সংগঠন, মাদ্রাসার ছাত্র সবাই মন্দির পাহারা দিয়েছে, বাড়ি পাহারা দিয়েছে, মানুষকে উদ্ধার করেছে। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্টে চলছে শুনানি। মরদেহ হস্তান্তরের 3 ঘন্টা পর কেন এফআইআর করা হলো জানতে চেয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। পরিবারকে মরদেহ না দেয়া, হত্যাকে আত্মহত্যা বলে চালানো সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয় আরজি করের অধ্যক্ষকে। সেখান থেকে পদত্যাগের পর কিভাবে তিনি অন্য কোথাও যোগ দিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এই ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের অবস্থানের ব্যাপক সমালোচনা করেন সুপ্রিম কোর্ট। এ সময় চিকিৎসকদের নিরাপত্তায় 7 সদস্যের একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতি ওয়াই চন্দ্রচূড়। নিরাপত্তা বিষয়ক যে কোনো ইস্যু অনুসন্ধান করাই হবে যার কাজ। গেল 11 দিন ধরে চিকিৎসক হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। ক্রমেই যা রূপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে। দর্শক, এই বিষয়ে আরও জানবো। সেই খবর জানতে কলকাতা যেতে চাই আমার সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় সেখানে রয়েছেন। সুকান্ত, এখনও তো সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, ভারতীয় সময় ঠিক দুপুর 1টা নাগাদ কিন্তু এই শুনানির কাজ শেষ হয় এবং সর্বশেষ যে আদালতের যে শীর্ষ আদালত দেশের সুপ্রিম কোর্ট, তার প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ, তার যে পর্যালোচনা, সেই পর্যালোচনাতে কিন্তু আরজিকর হাসপাতালে সেই যে ঘটনা ঘটেছে তারপর থেকে পুলিশের যে ভূমিকা, অর্থাৎ রাজ্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং রাজ্য সরকারকে কিন্তু তীব্র ভর্ৎসনা করেছেন। ঘটনার যে যিনি ডাক্তারি ছাত্রী তিনি মারা গিয়েছেন, তার দেহ সৎকারের পর 4 ঘন্টা পর কিন্তু এফআইআর দায়ের করে। এইটা কেন হলো সেটাও কিন্তু কৈফিয়ত চেয়েছেন। আগামী বৃহস্পতিবার কিন্তু এই বিষয়ে পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে এবং এর মধ্যে যে 9 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে সুপ্রিম কোর্ট, সেই 9 সদস্যের টাস্কফোর্স এই আরজিকর হাসপাতালে আসবেন এবং সম্প্রতি সিবিআই এবং রাজ্য সরকার যে কলকাতা পুলিশের যে তদন্ত চলেছে সেই তদন্তের রিপোর্ট তাদের কাছে জমা দিতে হবে। পাশাপাশি সিবিআই ইতিমধ্যে যে তদন্ত করেছেন
সেই তদন্ত রিপোর্টও কিন্তু আগামী কালকের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে পৌঁছতে হবে। এখনো পর্যন্ত কজন গ্রেফতার আছে, তাদের কাছ থেকে কি কি তথ্য তারা পেয়েছেন, সব বিশদে দিতে হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের যে পর্যালোচনা রয়েছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় একজন ছাড়া বাকি যে আরো কয়েকজনের নাম উঠেছে তারা কেন গ্রেফতার হয়নি, এবং এই ঘটনার তদন্ত করতে গিয়ে যে সিবিআই যে বাধার সম্মুখীন হন, অর্থাৎ প্রচুর তথ্য প্রমাণ লোপাট হয়েছে। যে ঘরে খুন হয়েছেন ডাক্তারি পড়ুয়া সেই ঘরের দেয়াল ভাঙা থেকে শুরু করে নিরাপত্তা কর্মী সরিয়ে নেওয়া, এমনকি যে সংখ্যক পুলিশ থাকার কথা তাদের সরিয়ে দিয়ে যে ছাত্র আন্দোলন তাকে কেন তার উপরে বহিরাগতরা হামলা করলেও সেটাও কিন্তু কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট। এখন দেখার আগামী কালের মধ্যে কি রিপোর্ট দেয় রাজ্য সরকার। এবং সুকান্ত, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আবারও চেষ্টা করবো আপনার কাছ থেকে জানার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সঙ্গেই থাকুন।